আমরা ইতিহাস আমরা খুঁজি, দেখা যায় অনেক কষ্টের পরে কিন্তু আজকের যে এখন বর্তমান অবস্থা সেটা এসছে। আমার মনে আছে এই স্কুলের অডিটোরিয়ামের জন্য আমার বারবার আমাকে এখানকার যে কর্পোরেটর মহোদয়া এবং এসএমসি কমিটির যিনি সেক্রেটারি মহোদয় আছেন প্রায়ই আমাকে বলতেন যে এটা হয়নি, ওইটা হয়নি, এটা করতে হবে। তা আমি সেইভাবে আধিকারিকদের আমি বলেছি কেন দেরি হচ্ছে। তো শেষ পর্যন্ত সেটা আজকে আমার মনে হয় আমাদের জন্য সবার জন্য একটা খুশির দিন যে আলটিমেটলি এত সুন্দর একটা প্রেক্ষাগৃহ এই স্কুলের একটা হলো। আমি সেটাই এসে বসে বসে দেখছিলাম কোথায় কোথায় কোনো খামতি আছে কিনা, সেগুলো আমি দেখলাম যে না, মোটামুটি আপ টু দ্য মার্কই আছে। তো আমার কাছে এটা একটা স্যাটিসফ্যাকশন যে যখনই দেখি যে এত তো বললাম যে কেন হচ্ছে না, দেরি হচ্ছে কেন, কি ব্যাপার, বাট ইট ইজ আপ টু দ্য মার্ক, মেবি অ্যাবাভ দ্য মার্ক। আমি তো আমার আমি বলতে পারবো না যে অ্যাবাভ মার্ক, কিন্তু ভালোই লাগছে। এটা স্কুলে একটা এই ধরনের অডিটোরিয়াম হওয়া খুবই প্রয়োজন আমাদের কাছে। আমরা সবাই জানি বিদ্যালয়, স্কুল, কলেজ এগুলো আমাদের জন্য একটা মন্দিরের বিষয়। এখানে আমরা জানি এটা বিদ্যাপীঠ যদি আমরা বলি, মানে পীঠস্থান। এখানে জানবার জন্য মানুষ আসে। আমরা সবাই অজ্ঞান, জন্মের পরে কিন্তু অজ্ঞানতা নিয়েই জন্মগ্রহণ করি। আস্তে আস্তে করে মার থেকে শিক্ষা, বাবার থেকে শিক্ষা, পরিবেশ থেকে কিছু শিক্ষা, ধীরে ধীরে স্কুলে যখন আমরা আসি সেখান থেকে শুরু হয় তার যে শিক্ষণ যে প্রণালী, শিক্ষা যে অন্তহীন যে শিক্ষা সেটা শুরু হয়। তো এই বর্দোয়ালি কেন্দ্রের যে একটা আমার পূর্ববর্তী বক্তা রামপ্রসাদ বাবু বলেছেন, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, যে আগরতলা শহরের বনেদি বিদ্যালয়ের মধ্যে এটা কিন্তু একটা মানে নাম, উল্লেখযোগ্য নাম, এটা কিন্তু আপনারা সেটা করেছেন। প্রায় আমার কাছে যা খবর আছে প্রায় 1700-র মতো স্টুডেন্টস এখন এখানে খুব সম্ভব এখানে আছে, এবং রেজাল্টও খুবই ভালো হয় এখানে। এবারও 10th পজিশনের মধ্যে দেখলাম যে ভালো স্থানে এখানে আছে, প্রতি বছরই ভালো স্ট্যান্ড করে থাকে এখানে। তো আমি সব জায়গায় বলি যে ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, বৃক্ষ কিরকম তার ফলে পরিচয়। তো এখান থেকে টিচার যারা আছেন তারা নিশ্চয়ই ভালোভাবে যে পড়াশোনা করান, তবেই তো এই রেজাল্ট। স্টুডেন্টরা তো ভালো করে নিজেরা পরিশ্রম করে, টিচাররাও পরিশ্রম করে, অভিভাবকরাও করেন, তবেই এই রেজাল্ট। তো আমাদের কাছে এটা একটা গর্বের বিষয় যে স্কুল তো ভালো রেজাল্ট করে আসছে। 1950 সালে শুরু হয়েছিল, কেউ ভাবেনি। আমি জানি না তৎকালীন সময়ে কতজন স্টুডেন্ট হবে, আজকে এখানে 1700 মতো স্টুডেন্ট। তো এইভাবেই কেউ না কেউ একটা জিনিস শুরু করে, আর সেটাই পরবর্তী সময়ে একটা বড় গাছ হিসাবে সেটা রূপান্তর হয়। আমাদের যারা এখানে পুরনো, যারা এখানে প্রাক্তন টিচার বা যারা ছাত্রীরা এখানে আছেন, তারা নিশ্চয়ই তাদের পুরনো দিনগুলো আজকে এখানে স্মরণ করবেন যে আমাদের সময় এরকম ছিল। তারপরেও ওল্ড ইজ গোল্ড আমি বলবো। সেখানে হয়তোবা সেই রকম ভাবে আমরা যে এখন অট্টালিকার বা যে সুন্দর একটা স্কুল হয়েছে সব ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার হয়তোবা ডেভেলপ হয়েছে, তারপরেও আমার মনে হয় তৎকালীন সময়ের যে স্মৃতিগুলো নিশ্চয়ই আপনারা মন্থন করছেন, এবং সে তৎকালীন সময়ে যেভাবে পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ ছিল, আমি নিশ্চিত যে এখন তার খানিকটা হলো তার খামতি আছে। কারণ যখনই কোনো অভাব থাকে, অভাব থাকলেই কিন্তু আরো বেশি তার জন্য জানার চেষ্টা হয়। এখন কি হয়, আমরা সব কিছু দেওয়ার সাপেক্ষে বলে ইজিলি অ্যাভেলেবল হলে অনেক সময় ভিতর থেকে কিন্তু সে জানার যে তাগিদ সেটা থাকে না। আমি বলছি না এখনকার ছাত্রছাত্রীরা সেরকমভাবে নেই, কিন্তু সেই যে একটা মিউজিক, সেই মিউজিকটার কিন্তু একটা খামতি আছে। কিন্তু আমি বলবো যে পুরনোদের যে স্মৃতি এবং বর্তমান
যারা কাজ করছেন তাদের যে সংঘবদ্ধভাবে তাদের যে আলোচনার মাধ্যমে আগামী দিন এই স্কুলকে আরও কিভাবে আগে নেওয়া যায়, ভালো করা যায়, সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা সেগুলো আলোচনা করবেন। এখানে আমার কাছে যে ডাটা আছে 100% এই মাধ্যমিকে এখানে পাশ করেছে স্কুল থেকে, তো খুবই ভালো। এটা তো অত্যন্ত আনন্দের বিষয় যে 100% রেজাল্ট এখান থেকে মাধ্যমিকে হয়েছে। আমি বলবো কেন মাধ্যমিকে, 12th ক্লাসও কেন হবে না? তো গত 2-3 দিন আগে আমি বিশাল করে গিয়েছি, সেখানে একটা প্রাইভেট, এটা তো গভর্নমেন্ট এডেড প্রাইভেট স্কুল, কিন্তু সেখানে কমপ্লিটলি একটা প্রাইভেট স্কুল ছিল। সেখানেও আমি এই কথাটা বলেছি যে আপনাদের যে ওখানকার যে সুবিধা অসুবিধাগুলো যদি আমাদের কাছে আনেন, আমরা নিশ্চয়ই এগুলো বিষয়ে এখানে দাবি দেওয়া কিছু করেছে। সেখানেও আমি বলেছি যে আমাদের ত্রিপুরা সরকার অনেক যাতে এখানে একটা এডুকেশন হাব তৈরি হতে পারে সেই চেষ্টা আমরা এখানে করছি। আপনারা সবাই জানেন বাইরে আগে আমাদের সময়ে তো আমাদের আগে তো খালি মেট্রিক ছিল, মেট্রিকের পরে প্রি ইউনিভার্সিটি, তারপরে এগুলো পার্ট বিএসসি হতো, বিএ এসব হতো, কিন্তু আমরা কিন্তু 11th ক্লাস পাস করেছি। 11th পরে তারপরে আমি যে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন এই স্কুল থেকেই এসএমসি কমিটির যিনি সেক্রেটারি জয়ন্ত বলছিলেন যে এই স্কুল থেকে 12th ক্লাস পাস করেছেন। তাই আমি বসে বসে ভাবছিলাম আরে হি ইজ ভেরি মাচ জুনিয়র টু মি, তো 12th ক্লাস পাস করেছে মানে আমরা তো 11th ক্লাস পাস করেছি। তো ভাবছিলাম যে আস্তে আস্তে করে কিভাবে দিন চলে যাচ্ছে। তো আমার মনে হয় যে এখানে শুধু পড়াশোনা না, খেলাধুলার বিষয়েও ভালো রেজাল্ট করছে। এখানে বিগত যে 2 বছরে প্রায় দেখা যাচ্ছে যে বোর্ডে স্ট্যান্ডও করছে। এখানে ক্রীড়া এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু এই স্কুলের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে, এবং তার জন্য আমি বলবো যারা টিচার্সরা আছেন, টিচার্সরা কিন্তু এখানে যত স্টুডেন্ট আছে এখনও তো তারা ম্যাচিউরড হয়নি, একটু কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলেছে, কি বলছে না বলছে সেইভাবে সেই ম্যাচুরিটি আসবে না তাদের শোনার সেইভাবে, কারণ ক্লাসের মধ্যেই শুনতে চায় না, তো এখানে কি শুনবে? তো 45 মিনিটের মধ্যে ক্লাস হয় আমরা জানি। তারপরেও আমি বলবো যে যখন ওনাদের মধ্যে সেই ম্যাচুরিটি আসবে বা কি বলছে যিনি টিচার কি বলছে সেই বিষয়টা যখন আসবে তখন কিন্তু ওই সময়টা পার হয়ে যায়। তখন মনে হয় আগে যদি আরও বেশি করে বুঝতাম জানতাম তাহলে তো আমি ফার্স্ট হয়ে যেতাম বা ভালো রেজাল্ট করতাম। তো এই দিনটা সময়ের সাথে সাথে আসে। আমরা জানি যে শিক্ষার কোনো সাবস্টিটিউট হয় না এবং এটা অনন্তহীন, এবং এই স্কুল বিদ্যালয় যেখানেই যায় আমরা সেখানে কিন্তু জানার আকাঙ্ক্ষা ভিতর থেকে আসতে হবে যে আমার জানতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। খালি পড়াশোনা করলাম, পুঁথিগত শিক্ষাও কিন্তু শিক্ষা না। অনেক ব্যক্তি আছে পড়াশোনা হয়তো বা বোর্ডের সার্টিফিকেট নেই, আজকে ডিগ্রি নেই, পোস্ট গ্রাজুয়েশন নেই বা পিএইচডি নেই, কিন্তু অনেক ব্যক্তির থেকে আমি দেখেছি তাদের সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তাদের যে শিক্ষা, সমাজ থেকে যে শিক্ষা নিয়েছে অনেক কিছু তাদের থেকেও আমরা জানতে পারি, এবং তারা কিন্তু প্রকৃত শিক্ষা ওনারা নিয়েছেন সমাজ থেকে। আমি তাই বলবো যে শুধু পুঁথিগত বিদ্যা না, সামাজিক কাজের সাথে যুক্ত থাকা প্রয়োজন, এবং ছোটবেলার থেকেই আমাদের বিশেষ করে যে মানুষের জন্য কাজ করা, দেশের জন্য ভাবা, রাষ্ট্রের জন্য ভাবা, এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি হর ঘর তিরঙ্গা যে কার্যক্রম উনি শুরু করেছেন, আমরা গত 2022 থেকে শুরু করেছি। এই তিরঙ্গা কেন আমাদের দরকার? তিরঙ্গা আমাদের গর্ব এবং তার প্রতি আমাদের রেসপেক্ট থাকা দরকার। সেই বিষয়টা কিন্তু আমাদের এইসব ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আসতে হবে। আমরা যারা ম্যাচিওর, আমরা যারা এখন বর্তমানে আমরা বলছি একটা পূর্ণাঙ্গ ব্যক্তি, কিন্তু মাঝে মাঝে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আমরা যদি বলি আমরা পূর্ণাঙ্গ একদম পুরো ম্যাচিউরড পারসন, তাদের থেকেও ছোট ছোট বাচ্চা মানে এত সুন্দরভাবে মানে তারা অনেক বিষয় আলোচনা করছে, তখন মনে হয় যে বয়স আনইম্পর্টেন্ট। সেই সিচুয়েশনে আমরা অনেক সময় বলি জন্মগত কিছু হয় না,
খালি পরিবেশের মাধ্যমে ইচ্ছে করলে ছোটোবেলায়ও অনেক কিছু করার থাকে, অনেক কিছু করার সুযোগ থাকে, এবং এতে করে মূল্যবোধ এবং বিকাশ, নিজের বিকাশ, সেটা অন্তরের যে বিকাশ, মানসিক যে বিকাশ, একমাত্র শিক্ষার মাধ্যমে সেটা সম্ভব হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা উনি প্রায় 32 থেকে 33 বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসির চিন্তাভাবনা উনি করেছেন। মানে যখনই কোনো কিছু হয়, এবড়ো খেবড়ো বা যা খুশি পড়লাম, বিদেশ থেকে কিছু নিয়ে আসলাম, আমার ব্যক্তিগত যে আমার এক্সপিরিয়েন্স, তার মধ্যে যদি এডুকেশন চলে তাহলে কোনোদিন সম্ভব হবে না। আমাদের মনে আছে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পাস করেছি, এবং আমাদের এখানে কিন্তু ত্রিপুরাতে কোনো বোর্ড ছিল না, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার আমরা যখন এমবিবি কলেজে ফার্স্ট ইয়ার পড়তাম তখন এটা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। তো সেই জায়গার যে কোর্স ছিল, সেই কোর্স করে যখন মানে আমরা দেখতাম যে বাইরে যখন যাই, সেখানে গিয়ে সেখানে আমরা পড়তে পারি না, কারণ ওই কারিকুলামই ঠিক নেই। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কী করলেন, যে সারা ভারতবর্ষের এক কারিকুলাম হওয়া প্রয়োজন, এনসিইআরটির মাধ্যমে সেই কারিকুলাম এসছে, সিবিএসসির সেই কারিকুলাম দেওয়া হয়েছে। আমাদের এখানেও এখন যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারও কিন্তু সেই কার্যক্রম এখন সেইভাবে, এতে করে আমাদের ছেলেমেয়েরা এখন বাইরে গিয়ে তারা কিন্তু খাপ খেয়ে যায়, এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যে কোনো অবস্থায় মেধার ঘাটতি নেই, খালি প্ল্যাটফর্ম এবং প্রয়োজনীয় যেসব তাদের উন্নতির যা যা দরকার, মানসিক এবং তাদের সাথে সাথে শারীরিক বিকাশ এবং ইন্টেলেকচুয়াল যে ইন্টেলেক্ট ডেভেলপ করার যে বিষয়, সেগুলো যদি আমরা করতে পারি, আমাদের ছেলেমেয়েরা এখন সাংস্কৃতিক জগতেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় রিয়েলিটি শোতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে, পড়াশোনায়ও মাঝে মাঝে খবর আসে, এক্সপিডিশনে যায় আমাদের ছেলেমেয়েরা ভালো করছে, এখন সর্বক্ষেত্রে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা। এখানে আমাদের যে ত্রিপুরা সরকার, আমরা চেষ্টা করছি যে মূল্যবোধের যে শিক্ষা সেটা দেওয়া দরকার। একটা সময় ছিল, আমরা সবাই জানি, যে বিদেশ থেকে ভারতবর্ষে পড়াশোনা করতে আসতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, তক্ষশিলার কথা বলি, এরকম অজস্র ইউনিভার্সিটি। আর এখন আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠায় পড়াশোনার জন্য। আমরা গর্বের সাথে বলি, আপনার ছেলে মেয়ে কোথায় থাকে? বলে, আমার ছেলে মেয়ে তো এখন ইউকেতে আছে, আমার ছেলে মেয়ে এখন ইউএসএতে আছে। অদ্ভুত লাগে, যে বাইরের আমাদের যে আসল যে ভারতবর্ষের মধ্যে যে জ্ঞানপীঠ ভারতবর্ষেই ছিল, এবং সেখান থেকে আমরা এই যে বিদেশি আক্রমণের কারণে এগুলো কিন্তু লুট হয়ে গিয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে সেগুলোকে আবার পুনরুদ্ধার করছেন। আমরা ত্রিপুরাতে নিপুণ ত্রিপুরা আমরা বাস্তবায়ন করছি, তাতে করে যে শিশুদের যে মৌলিক যে সাক্ষরতা এবং তাদের যে অঙ্ক করার যে সুবিধা, সেটা ছোটবেলার থেকে যাতে তাদের সেই যে তাদের প্র্যাকটিস সেটা যাতে হয়, তার জন্য নিপুণ ত্রিপুরা আমরা করেছি। এবং পিএমশ্রী বিদ্যালয়, সেইগুলো আমরা ত্রিপুরাতে এখন ইমপ্লিমেন্টেশন করছি, তাতে করে আমাদের দেশের যে ইতিহাস তাকে সামনে রেখে আদর্শ মানসম্পন্ন এবং সামগ্রিক একটা শিক্ষার মডেল তৈরি করার কাজ আমরা করছি। যেন সহর্ষ একটা কর্মসূচি আমরা নিয়েছি। শিক্ষার্থীদের বাচ্চাদের মধ্যে একটা আবেগ কিন্তু থাকে, আমাদের সময় এগুলো ছিল না, আমরা বুঝতে পারতাম না, আমরাও কিন্তু অনেক কিছু মনে মনে ভাবতাম, এবং এক একটা ব্যক্তির এক একটা বাচ্চার এক এক রকম কিন্তু তার চিন্তা ভাবনা, যে কোনো কারণে হোক, সে সামাজিক কারণেই হোক, তার পারিপার্শ্বিক অবস্থার কারণে হোক, তার বাড়ির অবস্থার কারণে হোক, সেগুলো যদি আমরা তাদেরকে ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু তার মধ্যে ডেভেলপমেন্টটা আরও বেশি হয়। তো সেইভাবে আমরা চেষ্টা করছি এখানে, যাতে তাদের যে আবেগ, তারা যাতে নিজেরা যে কোনো সমস্যা হলে সমস্যার মোকাবেলা করতে পারে, তার জন্য এই ধরনের একটা কার্যক্রম আমরা এখানে শুরু করেছি। সাহস আমরা তাতে করে তাদের যে বিভিন্ন সব বিষয়ে যাতে তাদের ডেভেলপমেন্ট হয়, সেই জিনিসটা সহায়তা করে। কিছুদিন আগে আমি রবীন্দ্র ভবনে টি-স্কোয়াফ, যে এটাকে বলে টি-স্কোয়াফের ফুল নেম হচ্ছে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক, সেটা আমরা শুরু করেছি। এতে করে সমস্ত ত্রিপুরা রাজ্যের
যে স্কুলগুলো একটা হেলদি কম্পিটিশন হবে। এই হেলদি কম্পিটিশনে কোন কোন স্কুলের মধ্যে কি কি সমস্যা আছে, তাদের দুর্বল যে স্থানগুলো সেইগুলো যাতে চিহ্নিত করা হয় এবং সেগুলো যাতে আবার যদি গ্যাপ থাকে সেটাকে ফিল আপ করার যে ব্যবস্থা এবং আগামী দিনে ফিউচারে তার যে রোড ম্যাপ হবে সেটাকে শক্তিশালী করার জন্য এটি স্কোপ যে কার্যক্রম আমরা সেটা শুরু করেছি। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা সবসময় জানি পরীক্ষা অনেকেরই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, পরীক্ষা মনে হয় একটা চাপ, কিন্তু পরীক্ষা দিতে হবে, আদারওয়াইজ কি করে বুঝবে যে সারা বছর সে পড়াশোনা করেছে কি করেনি, তার পরীক্ষা আমার দিতেই হবে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে পরীক্ষা পে চর্চা অর্থাৎ স্টুডেন্টসদের যে কিভাবে স্ট্রেস লেস করা যায় তার জন্য প্রতি বছর উনি এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কত সুন্দরভাবে উনি আলোচনা করেন, কত ভালো ভালো কথা বলেন যে you embrace the whatever challenges you are coming across before you। তো এই যে পরীক্ষা নিয়ে এত কেন টেনশন, এতে করে টেনশনে থাকলে কিন্তু অনেক সময় যেটা আমি জানি সেটাও আমরা বলতে পারি না। তো উনি এই পরীক্ষা পে চর্চার মাধ্যমে আমরাও কয়েক জায়গার মধ্যে উনি যখন বক্তব্য রাখেন আমাদের এই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সেখানের পরে আমরাও কিছু ওনাকে ফলো করে আমরা এই কথাগুলো বলি। এখানে প্রায়শ কথা হয় যে ত্রিপুরার যে পূর্ণ রাজ্য স্বাক্ষর রাজ্য হিসাবে আপনারা সবাই জানেন যে কবে হবে। কিছুদিন আগে এখানে গত 23শে জুন 2025 ত্রিপুরা থার্ড স্টেট, যেখানে আমাদের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে গোয়া এবং মিজোরামের পরে। এখানে কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে দুটো রাজ্য আমি বললাম গোয়া এবং মিজোরাম, সেখানে লোক সংখ্যার যে অনুপাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। কাজেই এখানে এবং এরকম না খালি আগে আমরা পূর্ণ সাক্ষরতা আমরা ভাবতাম যে একটা সাইন করলেই হবে, এখন এরকম 7-8টা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই পূর্ণ সাক্ষরতা হবে। 95.6% আমরা পেয়েছি, অর্থাৎ অনেকে বলবে তবে 100% কবে পাবো। তো সেখানে যে ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেখানে বলা হয়েছে যে দেখা গেছে 95%-এর উপরে যদি হয় তাহলে সেটাকে ধরা হয় পূর্ণ সাক্ষরতা। অর্থাৎ বাকি কেউ হচ্ছে শারীরিকভাবে সমস্যা আছে, কারোর হয়তো বা বিভিন্ন কারণে সে এখন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো এইসব কারণে ওই 95% হলে এটাকে 100% ধরা হয় এবং আমরা সেই জায়গাটা আজকে দখল করতে পেরেছি। বিদ্যাজ্যোতি ফলাফল নিয়ে অনেক কথা আমরা শুনেছি, এবার কিন্তু বিদ্যাজ্যোতি ফলাফল আমরা খুব ভালো করতে পেরেছি। এখানে আপনারা সবাই জানেন যে এই কাজটা আমাদের টিচারদের, আমি যখন এই রেজাল্ট গত বছর হয় আমাদের একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল এবং আমি বোধহয় কমসে কম 5-6 বার মিটিং করেছি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, কোন জায়গায় আমাদের খামতি আছে। তো সেই জায়গায় বসে যখন কথাবার্তা হলো কীভাবে আমাদের রোড ম্যাপ তৈরি হবে, কীভাবে মানুষ স্টুডেন্টসকে পড়ানো যাবে, এতে করে কিন্তু আমরা রেজাল্ট ওরিয়েন্টেড সেই রেজাল্ট আমরা এই বিদ্যাজ্যোতিতে আমরা পেয়েছি। আমরা সবাই জানি যে শিক্ষা, এখানে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে আমি এটাই বলবো, এটা বোঝার চেষ্টা করতে হবে যে আমার যদি আমি যদি শিক্ষিত হই, ভালো যদি আমার জ্ঞান যদি বেশি হয় তাহলে কিন্তু সমাজের প্রতিও কিন্তু আমার কর্তৃত্বটা সেটা চলে আসে। মানুষ একজন জ্ঞানী লোকের কাছে যায়, শুনতে চায়, বুঝতে চায়, ওর পরামর্শটা জানতে চায়। এর জন্য শিক্ষাই একমাত্র যেখানে ইচ্ছে করলেই তুমি শিক্ষিত হতে পারো। তো সেই ব্যবস্থা আমার মনে হয় এই বর্দোয়ালি স্কুল থেকে যেভাবে ওনারা পড়াশোনা করাচ্ছে, শিক্ষণ যে পদ্ধতি টিচাররা করছেন সেটা নিশ্চয়ই আগামী দিনে কাজ হবে এবং এতে করে আবার শিক্ষার মাধ্যমে আমার সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও কিন্তু বেটার হতে পারে। আজকে যে যত বেশি পড়াশোনা করবে তার তত বেশি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন অনেকটা বেটার হবে। এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, হয়তো অনেকে বলবেন এত পড়াশোনা করলাম কোথায় চাকরি নেই, অনেক সময় প্রশ্ন করে। এটা আরেকটা দিক, এটা কথা বললে সব চাকরি দিয়ে সব শেষ করা হবে সেটা সম্ভব হবে না। তারপরেও ত্রিপুরা সরকার, আমাদের সরকার আসার পর এর মধ্যে প্রায় 19,000-এর উপরে আমরা চাকরি দিয়েছি, গভর্নমেন্ট চাকরি, আর বাকি তো আছে। আর সেলফ রিলায়েন্স, নিজেদের যারা মানে নিজ গুণেও কিন্তু অনেক সময়
অনেক এন্টারপ্রেনারও আমরা করে দেয়, সেই ব্যবস্থাও এমএসির মাধ্যমে আমরা করছি। কিন্তু সব জায়গায় কিন্তু শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ বোঝানোর জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন। যে বুঝাবেন যে তোমার শুধু মানে খালি মানে চাকরি হলেই হবে না, সেইভাবে করা যায়। ব্যক্তিগত সমস্যাও কিন্তু যদি আমার শিক্ষা যদি প্রপার হয়, ব্যক্তিগত প্রবলেমেও কিন্তু আমি সলভ করতে পারি। এবং আরেকটা বিষয় যেটা আমার নিজের মনকে কন্ট্রোল করার যে বিষয়, শিক্ষা যদি ঠিকভাবে হয় আমার মনকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা দেখেছি অনেক সময় আজকাল ড্রাগ এডিকশন নিয়ে খুব সমস্যা ত্রিপুরাতে, ড্রাগ সমস্ত জায়গায়, এবং HIV এবং এইডস নিয়ে আমরা খুব চিন্তিত। তো সেই জায়গায় যদি ছেলে মেয়েরা, বিশেষ করে আমরা দেখি 30 বছরের নিচে, যে আমরা রিবন ক্লাব বিভিন্ন স্কুলে, আগে কলেজে ছিল, এখন আমি ক্লাসেও স্কুলেও বলেছি করতে, তো রিবন ক্লাব হয়েছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। সেখানে এই মনকে যদি শক্তিশালী করা যায় তাহলে কিন্তু আমরা এই এডিকশনের দিকে আমরা যাব না। এই এডিক্ট যখন আমরা হই নেশার সাথে, প্রথমে হেবিচুয়েশন হয়, প্রথমে মনে হয় ঠিক আছে মজার বিষয়, এবং আস্তে করে হেবিচুয়েশন থেকে এডিকশন হয়। তার থেকে আমাদের বাঁচতে হবে, এইডস HIV থেকে আমাদের বাঁচতে হবে। তবে সেটা সম্ভব হবে কবে? যদি মনকে আমরা শক্তিশালী করতে পারি। এবং নলেজ এবং শিক্ষা এটার কিন্তু মানে আকাশ ছোঁয়া, তার শেষ নেই, কোথায় যাবে তার লিমিটেশন নেই, মানে তার প্রসার দিগন্ত। সেই জায়গায় আমাদের এই বিষয়গুলো বাচ্চাদের বলাতে হবে, আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের বুঝাতে হবে। এখানে যারা শিক্ষকরা আছেন আমি বলবো, আমি একটা জায়গায় আমাদের ডাইরেক্টর সাহেবকে একদিন বলছিলাম যে ক্লাস শুরু হওয়ার আগে আমাদের অনেক প্রার্থনার অনেকগুলো গান আছে যেগুলো সত্যিই একবার শুনলে মনটা এত ভালো লাগে, যে ক্লাস শুরু হওয়ার আগে 5 মিনিটও যদি আমরা নেই, একটা গান যদি হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর প্রার্থনার গান আছে, শুরু হওয়ার আগে যদি মেডিটেশনের মতো এই গানগুলো আমরা করি, তাহলে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু কনসেন্ট্রেশনটা অনেক স্ট্রং হবে, এবং সে ফিল করবে যে আমি একটা এনভায়রনমেন্টে ক্লাসরুমের সাথে আমি যুক্ত হতে পেরেছি। এবং শুধু বুদ্ধিগত কিন্তু আমি শিক্ষা নিলাম, তাতে কিন্তু আমার ইন্টেলিজেন্স যে তার যে প্যারামিটার সেটা বাড়বে তা নয়, আমি নৈতিকতার দিক দিয়েও আমার অনেক বেশি উন্নত মানের হবে। অনেক সময় আছে অনেক লোককে বোঝানো যায়, সে আননেসেসারি ঝগড়া করতে থাকে, কারণ তখন বলে আমরা সাধারণত দেখি আরে এর সাথে কি কথা বলবে, ও তো পড়াশোনা করেনি। কিন্তু এই জিনিসটাই যদি পড়াশোনা করা কোনো ব্যক্তি থাকে তাহলে আপনারা দেখবেন তার মধ্যে ওই নৈতিকতা আসবে, যে আমি সেটা ঠিকভাবে আমি উত্তর দিতে পারছি কিনা, বা আমি ঠিকভাবে আমার কথা বলতে পারছি কিনা, সেইভাবে আমরা নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে পারি। আমি সব জায়গায় একটা কথাই বলি যে দিস শিক্ষা ইজ নাথিং বাট ইটস এ ব্রিজ। একটা ব্রিজের যেরকম আছে এক পার থেকে আরেক পার যেতে, জ্ঞান এবং অজ্ঞান, অর্থাৎ অজ্ঞান থেকে জ্ঞানে যেতে হলে মাঝখানে শিক্ষা, আলোর থেকে অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয় তাহলে শিক্ষা থাকতেই হবে। তো এটা ব্রিজের মতো কাজ করে আমাদের। এবং আমাদের এই যে বিষয়গুলো আছে আমি বলবো যে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে সেটা শৈশবকাল থেকে আমাদের শুরু করতে হবে। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা তো কাজ করছি। এখানে বিভিন্ন জায়গায় আমার কাছে খবর আছে যে গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষক শিক্ষিকাদের একটা বিরাট ঘাটতি আছে। আমি এই বিষয়গুলো এখানে বসে বসে ভাবছিলাম, অনেক সময় কি হয় এত ওভারল্যাপিং হয় কাজের চাপে, তো অনেক সময় এগুলো আসে তারপর খেয়ালও থাকে না। কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের অলরেডি আমি বলেছি আধিকারিকদের যে এগুলো নিয়ে আসার জন্য, যাতে করে কোনো জায়গার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের মানে কমতি না আসে, সেই কাজগুলো আমরা করব। আমরা বিভিন্ন ত্রিপুরা সরকার অনেক শিক্ষানীতি আমরা যে রাজ্যের ক্ষেত্রে আমরা অনেকগুলো রাজ্য সরকারের অনেকগুলো নীতি আমরা নিয়েছি, এবং সেই নীতিগুলো যাতে সাফল্য হয় তার জন্য আমরা কাজ করছি। আমাদের যারা অবহেলিত আছে, যারা দুর্বল শ্রেণীর লোক আছে, যারা মাইনরিটি সম্প্রদায়ের আছে, জনজাতি আছে, মহিলা, তাদেরকে কিভাবে উন্নতি করা যায় তার জন্য আমাদের এই যে আমরা বিভিন্ন যে শিক্ষাক্ষেত্রে ডিসিশন নিয়েছি, যে নীতি নিয়েছি, সেগুলো কভার হবে। বিভিন্ন যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আর্থিকভাবে ঋণ দিয়ে তাদের কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এখানে ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বলছিলাম, 2024 শিক্ষা 2024-25 যে অর্থ বছরে আমরা 153 কোটি টাকা খরচ করেছি বিভিন্ন যে স্কুল, প্রায়
40টার উপরে স্কুল আমরা তৈরি করেছি। এবং 2024-25-এ আমরা যেখানে অনেক স্কুল হয়, কিন্তু স্কুলের মধ্যে গিয়ে দেখবো অনেক জায়গায় কিছু ভেঙে আছে, কোনো জায়গায় মানে প্রপার মেনটেন্যান্স নেই। তার জন্য আমরা টাকা একটা ধার্য করেছি প্রায় 80 কোটি 87 লক্ষ টাকা। তদ্রূপ 2025-26-ও আমরা প্রায় 264 কোটি টাকা রেখেছি, যাতে করে আরও নতুন স্কুল বিল্ডিং আরও তৈরি করা যায়। এবং মেজর ও মাইনর সংস্কারের জন্য 151 কোটি টাকার উপরে সেটা আমরা রেখেছি। এনসিইআরটি কার্যক্রম আমরা এখানে পাঠ্যক্রম চালু করেছি, একটু আগে আমি বললাম। অনেকে ইংলিশ মিডিয়াম স্কুল চাই, ইংলিশ মিডিয়াম স্কুল আমরা করছি। কিন্তু সবসময় আমি একটা কথাই বলবো, খালি ইংলিশ মিডিয়াম স্কুল করলেই হবে না, এটা দেখতে হবে। তার জন্য আমরা পলিসি বানাচ্ছি যে অনেক জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল করার পরে সেখানে যারা ভার্নিকুলার আছে, সেটা বাংলাতেই হোক বা অন্য ভাষাই হোক, তাদের পক্ষে অসুবিধা হয় যে ইংলিশ মিডিয়ামে তাদের পড়ার অসুবিধা হয়। কাজে এগুলো করার আগে সেগুলো নিয়ে একটা পলিসি তৈরি করতে হবে যে পরবর্তী সময় যারা বাংলা বা অন্য ভার্নিকুলার নিয়ে পড়বে তাদের জন্য সুবিধা থাকে, তবেই সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে। আমাদের সুপার 30 প্রকল্প আমরা চালু করেছি। এই সুপার 30 প্রকল্পে এই 2024 অর্থ বছরে একজন আইআইটি পেয়েছে, 3 জন এনআইটি পেয়েছে, 3 জন এমবিবিএস পেয়েছে। আমরা সেইভাবে প্রতি বছর এদেরকে আমরা সাহায্য করছি সুপার 30 প্রকল্পে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা চলছে। বিদ্যাজ্যোতি প্রকল্প তো 125টা শুরু হয়ে গেছে এখানে। আমরা নবম শ্রেণীর যারা, আমরা সবসময় মেয়েদের আমরা চাই যে তারা উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এটা আমাদের বারবার জোর দিচ্ছেন উনি। সেই জায়গায় নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 1,22,000 উপরে বাইসাইকেল বিনা পয়সায় আমরা দিয়েছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার একটা চালু করেছে, সেখানে যারা আরক্ষা দপ্তরের যারা ছেলে মেয়েরা আছেন তাদের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেট লেভেল ওনাদেরকে 11,000, 10,000 এবং 9,000 করে দেওয়া হচ্ছে। তদ্রূপ আমরা ডিস্ট্রিক্ট লেভেলে দুটো করে আমরা দিচ্ছি, সেখানেও 11,000, 10,000 করে দিচ্ছি। টিবিএসসির যেটা আমি একটু আগে বললাম, টিবিএসসির আমূল সংস্কার আমরা করেছি। প্রি প্রাইমারি ক্লাস শুরু করেছি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বা কেন্দ্রীয় সরকার বারবার বলছেন শুধু পড়াশোনা করলেই হবে না, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের দিকেও আমাদের নজর দিতে হবে। তো এই বৃত্তিমূলক, যাতে করে অনেক হয়তোবা আগে গিয়ে অনেক যে পড়াশোনা নাও করতে পারে, কিন্তু তার যাতে খাওয়া দাওয়াতে অসুবিধা না হয় তার জন্য, বা আমাদের যে হিউম্যান রিসোর্স সেটা যদি ডেভেলপ করা যায় তার জন্য বৃত্তিমূলক শিক্ষা আমরা ত্রিপুরাতে চালু করেছি। 426টার মতো স্কুলে শুরু করেছি, আরও 130টিতে আমরা শুরু করব এর মধ্যে, তার জন্য প্রক্রিয়া চলছে। নিপুণ ত্রিপুরা আমি একটু আগে বললাম যে প্রাক প্রাথমিক স্তর থেকে 2য় শ্রেণী পর্যন্ত, যেটা ভাষাগত এবং গাণিতিক দক্ষতা, তার জন্য আমরা শুরু করেছি। মডিউল বিদ্যা সেতু, তার জন্য 9 সপ্তাহের একটা কোর্স, আমরা 2 মাসের প্রস্তুতি। অনেক সময় অঙ্গনবাড়ি বা ডাইরেক্ট কোনো ছেলে মেয়ে এসে স্কুলে ভর্তি হয়, প্রথমে জাস্ট আমরা যদি আগে ভাবি যে কোনো যখন প্রাইমারি স্কুলে আমরা ভর্তি হতাম, আমাদের কাছে মনে হতো কোথায় আমরা এসেছি। তো তাদের কাছে যেন অ্যাক্লামেটাইজেশন হয়, তার আগের থেকে সেখানে যে 9 সপ্তাহের যে মডিউল বিদ্যা সেতু, সেটা আমরা চালু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে এখন শিক্ষা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসেছে। ডিজিটাল যে ইন্ডিয়া, ডিজিটাল শিক্ষা, সেটার উপর আমাদের জোর দিতে হবে। তো সেই দিকে আমাদের ত্রিপুরাতে আশা করি এখানেও আপনাদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আপনারা শুরু করেছেন। CM 7 চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, সেটা আমরা শুরু করেছি। এতে করে প্রায় 200 জন মেধাবী শিক্ষার্থীকে আমরা 60,000 টাকা করে বৃত্তি আমরা এর মধ্যে দিয়েছি। আমরা স্মার্ট ক্লাসের কথা যদি বলি, আমাদের সময় তো স্মার্ট ক্লাস ছিলই না, টিঙ্কারিং ল্যাব ছিল না, সেগুলো আমরা শুরু করেছি প্রায় 854টি স্কুলে। এবং 2024-25 অর্থ বছরে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেই TLM যে ম্যাটেরিয়াল, সেগুলো খুব কম পয়সায় আমরা তৈরি করার ব্যবস্থা করছি। এবং স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে তার যে সম্মেলন সেখানে হয়, তাতে করে প্রায় 19 কোটি টাকার মতো আমরা খরচ করেছি। এখানে PMC প্রকল্প এবং অভিন্ন প্রশ্নপত্র আমরা এখানে শুরু করেছি। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা 12 ক্লাস পাস করেছে, এই বছর থেকে আমরা সেটা দেওয়া শুরু করেছি। 140 জনকে দিয়েছি যারা CBSE এবং TBSE থেকে পাস করেছে।
বিনামূল্যে স্কুটি আমরা ওনাদের 140 জনকে আমরা দিয়েছি। আমরা চাই যে গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যেন আরও বাড়ে, সেই ব্যবস্থা আমরা করছি। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি। আমরা ভাই ফোটার সময় আমার মনে আছে 2022-এ আমি ঘোষণা দিয়েছিলাম যাতে মেয়েদের যাতে স্কুল কলেজে আসতে পারে। অনেক সময় অনেক আছে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি হয়, তো আমরা বললাম যে তাদের কোনো ফি দিতে হবে না, ভর্তির পরীক্ষার বা কোনো রকমের ফি যাতে না দেওয়া হয় সেই ব্যবস্থা সব কিছুতে আমরা মকুব করেছি। এতে করে এই যে GR এর মান অনেকটা বেড়েছে। এখানে আমরা দেখেছি এখানে ত্রিপুরাতে আগে তো আমরা যখন 11th ক্লাস পাস করেছি বা 12th ক্লাস পাস করেছে মানুষকে বাইরে যেতে হতো। আজকে ত্রিপুরার মধ্যে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে আমাদের স্টেট ইউনিভার্সিটি, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এতগুলো এখানে এসছে। তো সেইখানে এখন মানুষের অনেক সুবিধা হয়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে, যেটা আমি বারবার জোর দিচ্ছি যে ত্রিপুরার মধ্যে মেডিকেল কলেজ হয়ে গেছে, এখানে প্রায় 400টা সিট হয়ে গেছে, ডেন্টালের 63টা সিট হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ হয়ে গেছে, BSc নার্সিং কলেজ হয়ে গেছে। সব দিকে মিলে আমাদের JNM ANM এইসব কলেজ এখানে শুরু হয়েছে। আগে BSc নার্সিংয়ের একটা সিট আসতো, ডেন্টালের একটা সিট, মেডিকেলের 15 থেকে 16টা আসতো, আগে তো 3টে আর 4টে আসতো। তো সেই জায়গায় আজকে 400 সিট এবং এতগুলো সিট বিভিন্ন যেসব শিক্ষাক্ষেত্রে আমরা পাচ্ছি, তাদের গার্জিয়ানদেরও সুবিধা হয় যে ত্রিপুরাতে থেকে তারা যদি পড়াশোনা করতে পারে, সেই কাজটা আমরা এখানে করছি। আমাদের এবারের যে রেজাল্ট TBSCর সেটাও খুব ভালো হয়েছে এবং আমি আশা করব যে আগামী দিন এই স্কুলের আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। এবং আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য এখানে যারা কমিটিতে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। এবারে আমাদের বর্তমানে উচ্চ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মেধাবী ছাত্র